স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা আমার নিয়মিত ক্লাস ফলো করো তারা জানো যে থার্ড সেমিস্টারে এখন জনবসতি চ্যাপ্টার চলছে। মানবীয় ভূগোলের দ্বিতীয় অধ্যায় বা শেষ অধ্যায়, জনসংখ্যার পরে যে চ্যাপ্টারটি জনবসতি। আজকে জনবসতিতে আলোচনা করব গ্রামীণ বসতির সমস্যা। এমনিতে আমরা যারা গ্রামে থাকি তারা গ্রামীণ বসতির সমস্যাগুলো জানি, তাও এখানে তোমাদের যদি কোনো এমসিকিউ আসে সেটার জন্য অবশ্যই তোমাদেরকে ডিটেলে পড়তে হবে, এবং তাই জন্য এইরকমভাবে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস। এইরকমভাবে যদি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, এমসিকিউ এর ক্লাস, এমসিকিউ পাওয়ার পয়েন্টে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করে দিও যে এই চ্যানেল থেকে কিন্তু তোমাদের ক্লাস 12 যারা ফাইনাল পরীক্ষা দেবে 2027 অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টারের সমস্ত ক্লাস দেওয়া হয়। যাই হোক, এখন শুরু করছি গ্রামীণ বসতির সমস্যা। গ্রামীণ বসতির যে প্রাকৃতিক সমস্যা সেগুলো আমরা সবাই জানি। বন্যা, খরা, ভূমিধস, ঘূর্ণিঝড় ইত্যাদির প্রভাবে গ্রামীণ অঞ্চলের যে পরিকাঠামো বা অর্থনীতি ভীষণ রকমভাবে ভেঙে পড়ে। কীরকম? ধরো বন্যা হয়েছে বা খরা হয়েছে, গ্রামীণ অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। তো যদি কৃষি জমি সম্পূর্ণরূপে জলে ডুবে যায় বা খরার কারণে চাষাবাদ সম্ভব না হয়, তাহলে কিন্তু গ্রামের যে অর্থনীতি সেটা ভেঙে পড়বে। ফলে বহু মানুষ, আবার যদি আমরা ভূমিধস ঘূর্ণিঝড়ের কথা দেখি, ভূমিধস যে কোনো কারণে গ্রামে যেরকম হতে পারে শহরেও হতে পারে, কিন্তু গ্রামে যদি হয় তাহলে কি হয়? বহু মানুষ মারা যাবে এবং বহু মানুষ গৃহহীন হবে। এছাড়া নদীর ভাঙনে বসত বাড়ি, কৃষি জমি ইত্যাদি নদীগর্ভে বিলীন হয়। এছাড়া কৃষি জমির সংকোচন কিভাবে হচ্ছে না, জনসংখ্যা যখনই বৃদ্ধি পাচ্ছে, মানুষ বংশ পরম্পরায় তাদের বাড়ি আলাদা করে বানানোর জন্য বা জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য তখন কৃষি জমির উপর বসত বাড়ি নির্মাণ করছে, এবং তখন এই যে কৃষি জমিগুলো সেগুলো যেহেতু বসত বাড়িতে রূপান্তরিত হচ্ছে, তখন কৃষি উৎপাদন কম হচ্ছে। সেটাই বলছে যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য শস্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষি জমির পরিমাণ যেমন হ্রাস পাচ্ছে, সেরকম কৃষি জমিতে অতিরিক্ত জলসেচ, মানে যখন উচ্চ ফলনশীল শস্যের চাষ হবে তখন জলসেচের পরিমাণ বৃদ্ধি করা হবে, রাসায়নিক সার, কীটনাশক সবের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে লবণতা যেমন বৃদ্ধি পাবে, উর্বরতা হ্রাস পাবে। লবণতা বৃদ্ধি পায় আমরা জানি অতিরিক্ত জলসেচের কারণে। পরের যে সমস্যা সেটা হচ্ছে পানীয় জলের সংকট। গ্রামীণ অঞ্চলে পানীয় জলের প্রধান উৎস কি? কূপ, নলকূপ, পুকুর। কিন্তু এই উৎসগুলির প্রত্যেকটি বৃষ্টির উপর নির্ভরশীল। এখন আমরা দেখছি প্রতি বছর যেমন গরমের পরিমাণ বাড়ছে, বৃষ্টিপাতের পরিমাণ, যেটা আমাদের মনসুন সিজন বা বর্ষা ঋতুতে বৃষ্টিপাতের পরিমাণ, সেটাও কিন্তু অনিয়মিত হয়ে যাচ্ছে। ফলে এই অনিয়মিত বৃষ্টির জন্য বর্তমানে অধিকাংশ গ্রামীণ অঞ্চলে পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। এরপরে আসছি পরিবেশগত সমস্যা। শহরাঞ্চলে যে পরিবেশগত সমস্যাগুলো দেখা দেয়, যেমন ধরো শহরের যে পার্শ্ববর্তী এলাকা, বস্তি এলাকা, সেখানে ঠিকমতোভাবে নিকাশি ব্যবস্থা নেই। ফলে একটা পরিবেশ দূষণের সমস্যা লেগেই থাকে। যানজটের কারণে বাতাসের যে দূষণ, এই ব্যাপারগুলো তো আছেই, কিন্তু পরিবেশগত যে সমস্যা গ্রামেও আছে, সেটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পানীয় জলের দূষণ। এই যে কৃষিকাজের জন্য অতিরিক্ত পরিমাণে জল তুলে নেওয়া হচ্ছে, ফলে যে ভৌম জলের লেয়ারটা সেটা কখনো কখনো আর্সেনিক যে লেভেল সেখানে পৌঁছে যাচ্ছে, বা সীসা, ফ্লুওরিন এইরকম যৌগ আছে সেই লেভেল পর্যন্ত পৌঁছে গেলে তখন মানুষের মধ্যে আর্সেনিকোসিস, ফ্লুরোসিস, দাঁতের ক্ষয়, চর্মরোগ ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ভূমির অবনমন, যখনই ভৌম জল অতিরিক্তভাবে তুলে নেওয়া হচ্ছে তখন ভূমি নিচের দিকে বসে যাচ্ছে, যেটা ভূমিধসের কথা আগেই বলছিলাম। কৃষি জমিতে সেচের জন্য অগভীর নলকূপ দিয়ে প্রচুর পরিমাণে ভৌম জল উত্তোলন করা হয়। এছাড়া গ্রিন হাউসের ক্ষেত্রে ভূমিকা। গ্রিন হাউস আমরা জানি শহরে পলিউশন বেশি, সেখানে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, কিন্তু গ্রামেও যে গাছের ফসল উত্তোলনের পর যে গাছের গোড়া বা শিকড় অবশিষ্ট থাকে তা থেকে প্রচুর মিথেন সৃষ্টি হয়। এছাড়া গ্রামীণ অঞ্চলে কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যা প্রচুর পরিমাণে বাতাসে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে থাকে। এরপরে সামাজিক সমস্যা, নির্ভরশীলতার অনুপাত বৃদ্ধি। কারা নির্ভর করে? বয়স্ক এবং শিশুরা প্রাপ্তবয়স্কদের উপর নির্ভর করে। গ্রামের প্রাপ্তবয়স্করা যেহেতু কাজের সন্ধানে শহরে চলে যায়, তখন গ্রামে বৃদ্ধ এবং শিশুর সংখ্যা বেশি থাকায় নির্ভরশীলতার অনুপাত বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসার সমস্যা, গ্রামীণ অঞ্চলে ডাক্তারের অভাব, গ্রামীণ যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে পরিকাঠামোর অভাব
ইত্যাদি কারণে অনেক সময় হাতুড়ে ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, কবিরাজ, হাকিম, এমনকি তান্ত্রিকের উপরেও নির্ভর করতে হয়। ফলে বহু মানুষ কিন্তু ধরো সাপে কেটেছে, তান্ত্রিক বা ওঝার উপর নির্ভর, ফলে মানুষ কিন্তু সেখানে চিকিৎসার সুযোগ না পাওয়ার জন্য এই নির্ভরশীলতা, এবং মানুষ মৃত্যুর মুখে পর্যন্ত চলে যায়। এছাড়া গ্রামে এগুলো যেমন গ্রামের সমস্যা, শিক্ষার অপ্রতুলতা। আমরা জানি যে গ্রামে এক আধটা হয়তো স্কুল আছে, প্রাইমারি স্কুল বা হাই স্কুল, তাও হাই স্কুল প্রত্যেকটা গ্রামে থাকে না, তাহলে উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই। কলেজ অর্থাৎ মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে যেতে হলে তখন কিন্তু শহরে যেতে হবে। এবারে যদি ওই গ্রামে, যে গ্রামের কথা বলছি সেখানে শুধুমাত্র প্রাইমারি স্কুল থাকে, হাই স্কুল না থাকে, তখন কি হবে, পাশের গ্রামে বা দূরবর্তী গ্রামে যাওয়ার কারণে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে গ্রামীণ স্কুলগুলি থেকে শিক্ষকদের শহরমুখী পরিব্রাজনের প্রবণতা, শিক্ষকরাও সেটা করেন যে গ্রামের স্কুল থেকে ট্রান্সফার নিয়ে শহরের স্কুলে চলে আসেন, ফলে গ্রামের স্কুলের শিক্ষকেরও অপ্রতুলতা দেখা যায়। পরিকাঠামোর অভাব, বিজ্ঞান চেতনার প্রসারের অভাব ইত্যাদি কারণে শিক্ষা ব্যবস্থাও অত্যন্ত অপ্রতুল। এছাড়া আর্থিক সংকটের কারণে ছেলেরা অল্প বয়সে কাজের সন্ধানে চলে যায়, ফলে স্কুল ছুটের সংখ্যা বাড়ে, মেয়েরাও অল্প বয়সে বিবাহজনিত কারণে স্কুল ছুট হয়। এছাড়া গ্রামে কর্মসংস্থানেরও অভাব রয়েছে। গ্রামীণ অর্থনীতি চাষের উপর নির্ভরশীল হওয়ায় ছদ্ম বেকারত্ব, মৌসুমী বেকারত্ব ইত্যাদি দেখা দেয়। তাহলে এইগুলো ছিল গ্রামীণ সমস্যা। এরপরে শহরের সমস্যা নিয়ে পরবর্তী ক্লাসে আসছি। ঠিক আছে।